আলিপুরদুয়ারের জনসভা থেকে কার্যত তৃণমূল কংগ্রেসকে কিন্তু নানাভাবে বিঁধেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গের বিভিন্ন দাবি ছিল, আলিপুরদুয়ারের সাধারণ মানুষও কিন্তু বিভিন্ন দাবি তুলেছিলেন। সেই বিষয়ে কিন্তু দেখা গেল কোনোভাবেই নরেন্দ্র মোদীর মুখ থেকে সেরকম কোনো উন্নয়নমূলক কথা উঠে আসেনি। তার মুখ থেকে যে কয়েকটি কথা উঠে এসেছে তার মধ্যে অন্যতম ছিল কিন্তু তৃণমূল কংগ্রেসের দুর্নীতি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আলিপুরদুয়ারের বিধায়ক। দাদা, একদম সরাসরি তৃণমূল কংগ্রেসকে বারংবার বিঁধলেন দেশের প্রধানমন্ত্রী, কী বলবেন? নতুন কিছু না, কারণ আমরা জানি যে সারাটা দিন কেমন যাবে সেটা সকাল থেকে বোঝা যায়, এবং আপনারাও খবর করেছেন, আমি দেখলাম। গতকালই আমাদের প্রধানমন্ত্রী টুইট করে যেভাবে আজকের এই সভার রূপরেখা ঠিক করে দিয়েছেন, তাতে বোঝাই যাচ্ছিল যে এটা একটা রাজনৈতিক সভায় পরিণত হতে চলেছে। কিন্তু আমাদের একটু অন্যরকম আশা আকাঙ্ক্ষা ছিল, যেহেতু একটা এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী এসেছেন যে ভারত পাকিস্তানের সদ্য এই লড়াই, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই, সিঁদুর একটা এত বড় সুন্দর অপারেশন, তার সাকসেস, এটা নিয়ে আমরা কম শুনতে পেরেছি। কারণ এটা নিয়ে সারা ভারতবর্ষের মানুষ আমরা আনন্দিত, গর্বিত ভারতীয় সেনাবাহিনীর এই শৌর্য পরাক্রম এটা নিয়ে। এবং এই মুহূর্তে ভারতবর্ষের 7টা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিশ্বের বিভিন্ন জায়গায় ভ্রমণ করে এই ভারতীয় সেনাবাহিনীর জয়গান তুলে ধরছেন, এবং আমাদের ভারত সরকারের বিভিন্ন এই ইস্যুতে যে সুন্দর সিদ্ধান্ত সেই কথা তুলে ধরছেন। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে এসছেন। ফলে এই নিয়ে আমরা আলিপুরদুয়ারের মতন গুরুত্বপূর্ণ জায়গায় এই নিয়ে আমাদের প্রধানমন্ত্রী কী ভাবছেন এটা শোনার আরও অনেক বেশি ইচ্ছা ছিল। আর তার থেকেও বেশি আমাদের ইচ্ছা ছিল যে এই প্রথম আলিপুরদুয়ারের মানুষ, ডুয়ার্সের মানুষ প্রধানমন্ত্রীর কাছে নিশ্চিতভাবে কিছু দাবি রেখেছিলেন এবং কিছু আশা পোষণ করেছিলেন যে কিছু প্রকল্প বাস্তবায়িত হবে। আমরা দেখেছি অনেক আলিপুরদুয়ারের সাধারণ মানুষ, বিভিন্ন অরাজনৈতিক সংগঠন, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, তারা পর্যন্ত রাস্তায় নেমে একদিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন, আর একদিকে বলেছেন যে আমরা এবার চাই যে আমাদের আলিপুরদুয়ারে একটা কেন্দ্রীয় সরকার একটা এইমসের ধাঁচে বা একটা সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তুলুক, যেটা রেলের জমিতে সম্ভব এবং যার প্রতিশ্রুতি আমরা পেয়েছিলাম। ফলে আমরা আশায় ছিলাম যে আমাদের চা বাগানের এত গরিব সাধারণ আদিবাসী সমাজ, আমাদের চা শ্রমিক, গ্রামে গঞ্জের মানুষ সত্যি যদি একটা আলিপুরদুয়ার, ডুয়ার্স তথা উত্তরবঙ্গে একটা কেন্দ্রীয় হাসপাতালের, যেটা 200 কোটি আমরা শুনেছিলাম বরাদ্দ হবে, তার যদি সুযোগ সুবিধা পায় তাহলে আমাদের খুব ভালো হতো, আমাদের উপকার হতো এবং আমরা এটাকে স্বাগত জানাতাম। সেইটা আজকে আমরা আশাহত হয়েছি। আমরা দেখেছি আলিপুরদুয়ারের অনেক ব্যবসায়ী সমাজ, সাধারণ মানুষ তারা বলতেন বা বলেছেন রাস্তায় নেমে গতকাল অবধিও যে আমাদের হাসিমারায় যে বায়ুসেনা ছাউনি আছে সেখানে একটা অসামরিক বিমান চলাচল ব্যবস্থা গড়ে তোলা গেলে আমাদের আলিপুরদুয়ার তথা ডুয়ার্সের উত্তরবঙ্গের আর্থসামাজিক মানচিত্রটাই বদলে যেত। সেই নিয়েও আমাদের একটা আশা ছিল উনি বলবেন, এটাও হয়নি। আর একটা বিষয় ছিল খুব জ্বলন্ত এই সময়ে, যেহেতু বর্ষার মরশুম, প্রাক বর্ষার মরশুম, প্রতি বছর আপনারা জানেন এটা খুব চর্চার মধ্যে এসছে যে ভুটানের প্রায় 80টা নদী আমাদের এই ডুয়ার্সে নেমে এসছে ভুটান পাহাড় থেকে। সেই নদীগুলো বর্ষাকালে রীতিমতন ধ্বংসলীলা চালায়, তাণ্ডব চালায়। ভুটানের নদীর তীব্র জলস্রোতে আমাদের ডুয়ার্সের আলিপুরদুয়ারের হেক্টরকে হেক্টর চা বাগান, কৃষি জমি, বসতবাড়ি, সংরক্ষিত বনাঞ্চল সব জলের তলায় তলিয়ে যায়, নদী গর্ভে তলিয়ে যায়। এগুলোকে স্থায়ী সমাধানের জন্য, ভুটানের নদীকে নিয়ন্ত্রণের জন্য একটা ভারত ভুটান যৌথ নদী কমিশনের দাবি দীর্ঘকাল থেকে উঠেছে, এবং এটা আমরা এখন বাস্তবায়িত করবার জন্য বিধানসভাতেও প্রস্তাব নিয়ে এসেছি। ফলে এক্ষেত্রে আমার ধারণা ছিল এমন একটা সময়ে প্রধানমন্ত্রী আসছেন, তিনি আমাদের এই ডুয়ার্স, আমাদের এই ভূখণ্ডকে বাঁচানোর জন্য এই ভারত ভুটান নদী কমিশনের কথাটা উল্লেখ করবেন। কারণ ভারত বাংলাদেশ নদী কমিশন আছে, ভারত নেপাল নদী কমিশন আছে, তাহলে ভারত ভুটান নদী কমিশন যদি কেন্দ্রের উদ্যোগে হয়, তাহলে ভুটানের এই নদী ভাঙন, ভুটানের নদীর এই বিপর্যয়, এই তাণ্ডবলীলা, এই ধ্বংসলীলা যেটা 1993 সালে আলিপুরদুয়ারবাসী দেখেছে, এটা থেকে আমরা নিস্তার পেতে পারতাম। এটাও আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে কিছু শুনতে পাইনি। আমি রাজনীতিতে বেশি যাব না, কারণ একজন প্রধানমন্ত্রী যখন একটা জায়গায় আসেন তখন মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, অনেক চাহিদা থাকে। আলিপুরদুয়ারের সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে আজকে স্বাগত জানিয়েছেন। আমরা খুব আশায় ছিলাম, কারণ 2016 সালে এই আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার পর প্রথম নরেন্দ্র মোদীজি আলিপুরদুয়ার শহরে আসলেন, এবং বলতে গেলে আলিপুরদুয়ার শহরে সেই 1986 সালে রাজীব গান্ধীর পর কোনো প্রধানমন্ত্রী প্যারেড গ্রাউন্ডে আসলেন,
ফলে এটা আমাদের কাছে অনেক আশার বিষয় ছিল। সেক্ষেত্রে আমরা আশাহত হয়েছি, সাধারণ মানুষ আশাহত হয়েছে। আপনারাও নিশ্চয়ই মানুষের সঙ্গে কথা বলে এটা বুঝতে পারছেন। তিনি বেশ কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছেন, বলেছেন যে বাংলায় নারীরা সুরক্ষিত নয়, পুলিশ তামাশা দেখছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। তিনি বলেছেন যে বাংলার বিকাশ দরকার, বাংলার মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। আরও বিভিন্ন একের পর এক বাণীবিদ্ধ করেছেন রাজ্য সরকারকে। সেটাকে কিভাবে দেখেন? দেখুন, এগুলো তো বিভিন্ন রকম বক্তব্য, বিভিন্ন রকম সমালোচনা এগুলো হচ্ছেই। আমি বললাম দেশের প্রধানমন্ত্রী একদম সরাসরি একদম এর আগেও বলেছেন এবং তার যোগ্য জবাব যেভাবে দেওয়া দরকার সেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। আমরা দেখুন, সব কিছুর একটা সময় থাকে। যে সময়টাতে আমরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছি, আলিপুরদুয়ারের মানুষ প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যক্ষ করেছেন, সেটা এমন একটা সময়, যে সময়টা আমি আপনাকে আগেই বললাম যে কিছুদিন আগেই একটা সিঁদুর অপারেশন হয়েছেন, তিনি বলেছেন সিঁদুর অপারেশন এখনও চলবে। এই বক্তব্যগুলো শুনতে আমরা বেশি আগ্রহী ছিলাম। কিভাবে আমাদের ভারতীয় সেনাবাহিনীরা ভারত মাতা কি জয় এই স্লোগান দিয়ে কিভাবে আজকে জাতীয় পতাকাকে হাতে নিয়ে আজকে পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, আগামী দিনে কিভাবে লড়াই হবে, এটা শুনতে আমরা বেশি আগ্রহী ছিলাম। আর আপনি যে বলছেন যে সমালোচনায় রাজ্য সরকারকে বিদ্ধ করেছে, তার প্রতিটা পাল্টা আছে। নারী সুরক্ষার বিষয়ে নতুন করে বলবার কিচ্ছু নেই। আমরা সবাই জানি যে এই কথাগুলো বললে আবার কাদা ছোড়াছুড়ি হয়, কিন্তু পরিসংখ্যান যদি আপনি ঘাটেন তাহলে দেখবেন যে সারা ভারতবর্ষের নিরিখে এখনও পশ্চিমবঙ্গ এবং কলকাতা শহর নারী সুরক্ষার দিক থেকে 1 নম্বরে আছে। উত্তরপ্রদেশ সহ, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যে নারী সুরক্ষার ভয়াবহ নিদর্শন এই সম্প্রতি যা হয়ে গেছে তার সব কিছু আমরা জানি। ফলে এগুলো নতুন করে বলবার নয়, এগুলো রাজনৈতিকভাবে অনেক বড় বক্তব্য হয়ে যায়। আমি শুধু প্রধানমন্ত্রীর কাছে একজন আলিপুরদুয়ারবাসী হিসেবে কি আশা করেছিলাম বা কি আশা করতে পারি, এটা নিয়ে আমি আপনাদেরকে বললাম। আমি অন্য কোনো বিষয়ে যেতে চাই না। আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় তিনি এসেছিলেন, ফলে এই সময় একটা ভারত ভুটান জয়েন্ট রিভার কমিশনের সম্বন্ধে কথা বললে আমরা এই ভুটানের নদীর আতঙ্কটা থেকে মুক্ত হতে পারতাম। আমাদের সত্যিই তো একটা হাসপাতাল দরকার ছিল, কারণ একটা কেন্দ্রীয় ধাঁচের হাসপাতাল অন্তত কেন্দ্রীয় সরকারের জমিতেই হওয়ার কথা আমরা শুনেছিলাম। রেল হাসপাতাল, রেলের জমিতে 200 কোটি টাকা, সেটা হলে পরে আমাদের খুব উপকার হতো। আর আমরা যে এতদিন থেকে শুনে আসছি যে হাসিমারায় একটা বিমান চলাচল ব্যবস্থা অসামরিক হতে পারে সাধারণ মানুষের জন্য, তো এটা হলে পরে সবাই বলছেন যে এখানকার অনেক উপকার হতো। পর্যটনের ডাক্তারবাবুরা দূর থেকে এখানে আসতেন চিকিৎসা করতে, ব্যবসার উন্নতি হতো, তাহলে এখানকার মানুষেরও আর্থসামাজিক উন্নতি হতো। তো এটা তো আমরা জানি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে হাসিমারায় যদি অসামরিক বিমান চলাচল হয় তাহলে প্রয়োজনীয় যা জমি তা দেওয়ার জন্য রাজ্য সরকার প্রস্তুত আছে, এই নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু বিষয়টা তো আগে কেন্দ্রীয় সরকারের তরফে সবুজ সংকেত এবং এই ব্যাপারে প্রকল্পের কথা বলতে হবে, তাহলে পরেই আজকে এটা হয়ে যেতে পারত। এই বিষয়গুলোই মানুষ চর্চা করছে। ইন্দো ভুটান যে নদী কমিশন, কেন্দ্রীয় রেল হাসপাতাল কিংবা অসামরিক বিমানবন্দর, কোনোটাই কিন্তু দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে উঠে আসেনি। একদিকে যেমন সাধারণ মানুষ হতাশ, পাশাপাশি কিন্তু আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল তিনিও কিন্তু হতাশ, তিনি এমনটাই আমাদের জানালেন।